হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিভিয়াস লেকচারে আমি জে থমসনের অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করেছি। এই লেকচারে আমি রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। এটাকে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টও বলে। ক্লাস 11 এর সেমেস্টার 1 এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং যারা নিট এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। চলো এখন শুরু করি। 1911 সালে রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটি করেছিলেন। তার দুজন সহকর্মী ছিল ডেভিসন এবং জার্মান নামে। এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের আরেক নাম হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, কারণ এখানে গোল্ড ফয়েল ব্যবহার করা হয়েছিল, সেজন্য এই এক্সপেরিমেন্টের আরেক নাম হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। রাদারফোর্ডের আগে জে থমসন তার অ্যাটমিক মডেলে এটা দেখিয়েছিলেন যে পজিটিভ চার্জ অর্থাৎ ধনাত্মক আধান অ্যাটমের মধ্যে স্প্রেডেড রয়েছে অর্থাৎ ছড়িয়ে রয়েছে। রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্ট, এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট জে থমসনের মডেলকে ইনকারেক্ট হিসেবে প্রুভ করে এবং নিউক্লিয়াসের আবিষ্কার ঘটায়। রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের এম কি ছিল? রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের এম ছিল অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ অর্থাৎ ধনাত্মক আধান কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেটা জানা, এবং অ্যাটম কি সলিড, অ্যাটমের মাঝখানে কি অধিকাংশ জায়গা ফাঁকা, এই সমস্ত কোশ্চেনগুলো আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের পূর্বে রাদারফোর্ড এবং তার কোয়ার্কারের মাথায় ছিল। তার এক্সপেরিমেন্টটি করার জন্য রাদারফোর্ড যে অ্যাপারেটাস গুলো নিয়েছিলেন সেগুলো হচ্ছে একটি আলফা পার্টিকেল সোর্স, এবং সেই আলফা পার্টিকেল সোর্সকে রাখার জন্য লেড ব্লক উনি নিয়েছিলেন। লেড ব্লকের মধ্যে একটি ছোট স্লিট ছিল, স্লিট মানে ছিদ্র। থিন গোল্ড ফয়েলকে উনি নিয়েছিলেন এবং একটি ফ্লুরোসেন্ট স্ক্রিন উনি ব্যবহার করেছিলেন তার এক্সপেরিমেন্টে। আলফা পার্টিকেল সোর্স হিসেবে উনি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রেডিয়াম কিংবা পোলোনিয়ামকে নিয়েছিলেন, যেগুলো সাধারণত আলফা পার্টিকেলকে এমিট করতে পারে এইরকম রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স উনি নিয়েছিলেন। এখন এটা জানা প্রয়োজন যে আলফা পার্টিকেল কি। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম আয়ন, যেখানে +2 চার্জ রয়েছে। এবং রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স কি? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স মানে হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স, সেই সমস্ত পদার্থ যারা আলফা, বিটা, গামার মতো রেডিও অ্যাক্টিভ পার্টিকেল বা রে কে স্পন্টেনিয়াসলি এমিট করতে পারবে, এই ধরনের সাবস্টেন্সকে বলা হয় রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। আলফা পার্টিকেল হচ্ছে +2 চার্জযুক্ত পার্টিকেল, রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। এটি হেভি এবং ফাস্ট মুভিং। এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে অর্থাৎ আলফা পার্টিকেলের সোর্সকে রাখার জন্য উনি একটি লেড ব্লক নিয়েছিলেন, যেখানে একটি ন্যারো স্লিট ছিল। লেড ব্লক দেখতে এরকম ছিল, যেখানে দেখতে পাচ্ছ তোমরা যে এরকম একটি ন্যারো স্লিট ছিল। এই স্লিটের মধ্যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রেডিয়ামকে রাখা হয়েছিল, যাতে আলফা পার্টিকেল এই স্লিটের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে। এরকম ভাবেই সেট আপ করা হয়েছিল এক্সপেরিমেন্টে। থিন গোল্ড ফয়েল, যার থিকনেস ছিল ফিউ হান্ড্রেড অ্যাটমস থিকনেস, অর্থাৎ প্রায় 2100 অ্যাংস্ট্রম ছিল এর থিকনেস। গোল্ড ফয়েলটাকে নেওয়া হয়েছিল, থিন গোল্ড ফয়েলটাকে নেওয়া হয়েছিল কারণ এটি হাইলি ম্যালিয়েবল, এবং যেহেতু এটি হাইলি ম্যালিয়েবল ছিল সেই জন্য এখান থেকে ভেরি থিন শিট তৈরি করা সম্ভব হয়েছিল। সেজন্য গোল্ড ফয়েলকে নেওয়া হয়েছিল বা গোল্ডকে চুজ করা হয়েছিল ফয়েল প্রিপারেশনের জন্য।
একটি ফ্লুরোসেন্ট স্ক্রিনকে নেওয়া হয়েছিল। না, এখন প্রশ্ন হতে পারে যে ফ্লুরোসেন্ট স্ক্রিন কি? কোন সারফেস বা স্ক্রিন যদি জিঙ্ক সালফাইডের মতো সাবস্টেন্স দিয়ে কভার থাকে এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা আলফা পার্টিকেলের মতো টাইনি মুভিং পার্টিকেল যদি সেই সারফেসকে হিট করে, তাহলে ফ্ল্যাশ অফ লাইট দেখা যায়। ফ্ল্যাশ অফ লাইট, এই ফ্ল্যাশ অফ লাইটকে বলা হয় সিন্টিলেশন। সিন্টিলেশন, ঠিক আছে? তাই কোনো স্ক্রিন বা কোনো সারফেস যদি জিঙ্ক সালফাইডের মতো সাবস্টেন্স দিয়ে কভার করা থাকে এবং সেই সারফেসে যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা আলফা পার্টিকেলের মতো টাইনি মুভিং পার্টিকেল গুলো সেখানে হিট করে, তাহলে ফ্ল্যাশ অফ লাইট দেখা যায়। এই ঘটনাকে বলা হয় ফ্লুরোসেন্স। এবং এই সারফেস বা এই স্ক্রিনকে বলা হয় ফ্লুরোসেন্ট স্ক্রিন। রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টে একটি সার্কুলার স্ক্রিনকে ব্যবহার করেছিলেন। এরকম ভাবে একটা সার্কুলার স্ক্রিন উনি নিয়েছিলেন, যেখানে সেই সার্কুলার স্ক্রিনটি জিঙ্ক সালফাইড দিয়ে কভার ছিল। এরকম ভাবে জিঙ্ক সালফাইড দিয়ে কভার ছিল। সার্কুলার স্ক্রিনটি এমন ভাবে রাখা হয়েছিল যাতে সেই সার্কুলার স্ক্রিনটি একটি অ্যাক্সিসের চারপাশে সার্কুলার পাথে এরকম ভাবে রোটেট করতে পারে, এরকম ভাবে অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল। যখন রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে, রেডিয়াম থেকে আলফা পার্টিকেল এসে এই সার্কুলার স্ক্রিনে হিট করত, তখন ফ্ল্যাশ অফ লাইট দেখা যেত। ফ্ল্যাশ অফ লাইট, যেটাকে বলা হয় সিন্টিলেশন। এই সিন্টিলেশন দেখে বা এই ফ্ল্যাশ অফ লাইট দেখে রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে আলফা পার্টিকেলের ট্রাভেলিং পাথ জানতে পারতেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে আলফা পার্টিকেল সোজা পথে যাচ্ছে না আলফা পার্টিকেল বাঁকা পথে যাচ্ছে। এইটা তিনি বুঝতে পেরেছিলেন এই সিন্টিলেশন গুলো দেখে। ঠিক আছে? এই জন্যই রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টে ফ্লুরোসেন্ট স্ক্রিন ব্যবহার করেছিলেন, যাতে সেখানে সিন্টিলেশন দেখে বা ফ্ল্যাশ অফ লাইট দেখে আলফা পার্টিকেলের গতিপথ সম্বন্ধে আইডিয়া করা সম্ভব হয়। এখানে আমি দেখিয়েছি রাদারফোর্ডের আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্টাল সেটআপ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লেড ব্লক। এই লেড ব্লকের মধ্যে একটা স্লিট করা আছে, যেখানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রেডিয়ামকে এখানে রাখা আছে। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে এই যে গ্রিন লাইট দিয়ে দেখানো হয়েছে, এটা আলফা পার্টিকেল বেরিয়ে আসছে। আলফা পার্টিকেলটি বেরিয়ে এসে সোজা পথে এসে পড়ছে এই গোল্ড ফয়েল এর উপরে। এটা একটা থিন গোল্ড ফয়েল, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা থিন গোল্ড ফয়েল। এটা হচ্ছে স্ক্রিন। এই স্ক্রিনটি কোট করা আছে জিঙ্ক সালফাইড দিয়ে। যখন আলফা পার্টিকেল গুলো রেডিয়েটিভ সোর্স থেকে এসে এই থিন গোল্ড ফয়েলে পড়ছে সোজা পথে, তখন দেখা গেল কিছু আলফা পার্টিকেল সোজা পথে বেরিয়ে গেল এরকম ভাবে, কিছু আলফা পার্টিকেল স্লাইটলি বাঁকা পথে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ স্লাইটলি বাঁকা পথে যাচ্ছে, এদিকেও আসছে। কিন্তু কিছু আলফা পার্টিকেল সিগনিফিকেন্টলি ডিফ্লেক্টেড হচ্ছে। এখানে সিগনিফিকেন্টলি ডিফ্লেকশনটা দেখানো হয়েছে। অর্থাৎ ডিফ্লেকশন যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে লার্জ। ঠিক আছে? ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা হচ্ছে লার্জ। দেখা গেল একটি আলফা পার্টিকেল আউট অফ 20,000 আলফা পার্টিকেল যেগুলো রেডিও অ্যাক্টিভ সোর্স রেডিয়াম থেকে এসে থিন গোল্ড ফয়েলের উপর পড়েছিল,
একমাত্র একটি আলফা পার্টিকেল একমাত্র একটি আলফা পার্টিকেল আউট অফ 20,000 আলফা পার্টিকেল বাউন্স ব্যাক করেছে, মানে যে পথে গেছে সেই পথে ফিরে এসেছে। এই ছিল রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের সেটআপ। এই এক্সপেরিমেন্ট করার পরে উনি দেখতে পেলেন যে কিছু কিছু আলফা পার্টিকেল সোজা পথে বেরিয়ে গেল, কিছু কিছু আলফা পার্টিকেল তাদের ট্রাভেলিং পাথটা চেঞ্জ করেছে, অর্থাৎ তাদের ডিরেকশন চেঞ্জ হয়েছে, দে গট ডিফ্লেক্টেড। কিছু কিছু আলফা পার্টিকেল বাউন্স ব্যাক করেছে, মানে যে পথে গেছে সেই পথে ফিরে এসেছে। এবং এই অবজারভেশন গুলো তোমরা দেখতে পেলে করা হয়েছে জেডএনএস স্ক্রিন বা জিঙ্ক সালফাইড স্ক্রিনে যে ফ্ল্যাশ অফ লাইট বা যে সিন্টিলেশন দেখা গেছিল তার উপর ডিপেন্ড করে। অবজারভেশন গুলো যদি প্রপারলি এক্সপ্লেন করা যায় তাহলে বলা যায় মোস্ট আলফা পার্টিকেল পাস্ট স্ট্রেট থ্রু দ্য ফয়েল, অর্থাৎ বেশিরভাগ আলফা পার্টিকেল, প্রায় 99% আলফা পার্টিকেল সোজা পথে বেরিয়ে গেছিল। কিন্তু খুব সামান্য আলফা পার্টিকেল, সাম পার্টিকেলস স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়েছে, তাদের যে ট্রাভেলিং পাথ সেটা স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে। খুব সামান্য আলফা পার্টিকেল লার্জ অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়ে গেছে, কিন্তু দেখা গেছে একটি মাত্র আলফা পার্টিকেল আউট অফ 20,000 আলফা পার্টিকেল বাউন্স ব্যাক, মানে যে পথে গেছে সেই পথেই ফিরে এসেছে, তার অরিজিনাল পথে ফিরে এসেছে। যে অবজারভেশন গুলো পাওয়া গেল রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে, সেখান থেকে কিছু কোশ্চেন রাদারফোর্ড এবং তার কোয়ার্কারের মাথায় এসেছে, যেরকম ওয়াই মোস্ট পার্টিকেল পাস থ্রু, কেন বেশিরভাগ আলফা পার্টিকেল গুলো থিন গোল্ড ফয়েল এর মধ্য দিয়ে সোজা পথে বেরিয়ে চলে গেল। তার মানে নিশ্চয়ই অ্যাটমের মাঝে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, দ্যাট মিনস মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড অ্যান অ্যাটম ইজ এমটি। কিছু কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হয়েছে, মানে যে পথে যাবার কথা ছিল সেই পথে না গিয়ে পথটা বেঁকে গেছে আলফা পার্টিকেলে। এটা মানে নিশ্চয়ই আলফা পার্টিকেল গুলো যেহেতু ডিফ্লেক্টেড হচ্ছে, তার মানে নিশ্চয়ই একটা অ্যাটমের মাঝে কোনো একটা জায়গা আছে যেখানে পজিটিভ চার্জ গুলো কেন্দ্রীভূত আছে বা সেন্টার আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল। আলফা পার্টিকেল সোজা পাথে বেরিয়ে যেতে পারত, অ্যাটম যেহেতু হলো বা ফাঁকা সেই জন্য সোজা পাথে বেরিয়ে যেতে পারত। কিন্তু নিশ্চয়ই অ্যাটমের মাঝে কোথাও পজিটিভ চার্জ আছে, যে পজিটিভ চার্জ আলফা পার্টিকেলকে রিপালশন করেছে বা বিকর্ষণ করেছে। সেজন্য আলফা পার্টিকেল সোজা পথে যেতে গিয়ে যখন একটি পজিটিভ চার্জ দিয়ে রিপালশন ফিল করেছে সেটা বেঁকে গেছে। সাপোজ একটা অ্যাটম এরকম, এবং অ্যাটমের কোন একটা জায়গায়, কোন একটা সেন্ট্রাল জায়গায় পজিটিভ চার্জ রয়েছে। আলফা পার্টিকেল যখন রেডিয়াম থেকে আসছে এটার পজিটিভ চার্জ আছে, এটা +2 চার্জ রয়েছে। তো এটা যাবার সময়, সোজা পথে যাবার সময় যখন এই পজিটিভ চার্জ দিয়ে অ্যাটমের মাঝে যে পজিটিভ চার্জ রয়েছে সেই পজিটিভ চার্জ দিয়ে রিপালশন ফিল করেছে বা বিকর্ষণ ফিল করেছে, সেটা সোজা পথে না যেতে পেরে বাঁকা পথে বেরিয়ে গেছে বা ডিফ্লেক্টেড হয়েছে। কিছু কিছু আলফা পার্টিকেল খুব কম ডিফ্লেকশন হয়েছে, বাট কিছু কিছু আলফা পার্টিকেল লার্জলি ডিফ্লেক্টেড হয়েছে। এটা সম্ভব হতো না যদি পজিটিভ চার্জ অ্যাটমের মাঝখানে না থাকতো। নিশ্চয়ই তাহলে অ্যাটমের মাঝখানে পজিটিভ চার্জ আছে বলেই এই ধরনের ডিফ্লেকশন সম্ভবপর হয়েছে। সেই জন্য রাদারফোর্ড বললেন পজিটিভ চার্জ ইজ সেন্টার্ড ইন এ স্মল রিজিয়ন, মানে অ্যাটমের মাঝে কোন একটা স্মল অঞ্চল আছে, স্মল রিজিয়ন আছে যেখানে সমস্ত পজিটিভ চার্জ কেন্দ্রীভূত আছে।
তিনি তার নামও দিয়েছিলেন, যেটা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে আমরা পড়ব। সে নামটা হচ্ছে নিউক্লিয়াস। একটা অ্যাটমের যে সেন্ট্রাল পার্ট, যে কেন্দ্রের অংশ, যেখানে সমস্ত পজিটিভ চার্জ কেন্দ্রীভূত আছে, সেটার নাম উনি দিলেন নিউক্লিয়াস। নাও হোয়াই ভেরি ফিউ বাউন্স ব্যাক? কেন খুব কম পরিমাণ আলফা পার্টিকেল যে পথে গেছে সেই পথে ফিরে আসতে পেরেছে? আলফা পার্টিকেল যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসা সম্ভবপর হবে তখনই যখন আলফা পার্টিকেল এর পথে কোনো ডেন্স পজিটিভ চার্জ রয়েছে। একটা অ্যাটম তার সেন্টারে যে পজিটিভ চার্জ রয়েছে, যেহেতু অ্যাটমের সেন্টারে সমস্ত পজিটিভ চার্জগুলো কেন্দ্রীভূত আছে, তাই আলফা পার্টিকেল যখন বাইরে থেকে এসে অ্যাটমের মাঝখানে দিয়ে যাবার চেষ্টা করছে, তখন সেই ডেন্স পজিটিভ চার্জ দিয়ে খুব হাই রিপালশন ফিল করেছে, খুব হাই রিপালশন পাওয়ার ফিল করেছে। সেজন্য আউট অফ 20,000 শুধুমাত্র একটা আলফা পার্টিকেল যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসতে পেরেছে। আলফা পার্টিকেল সাইজ খুব ছোট, যেহেতু এটা যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসতে পেরেছে, এর মানে হলো নিশ্চয়ই যে হাই পজিটিভ চার্জ অ্যাটমের মাঝখানে আছে, সে হাই পজিটিভ চার্জ ডেন্স রিজিয়নে রয়েছে। সেই জন্য উনি সিদ্ধান্তে এলেন যে অ্যাটম কন্টেন্স এ ভেরি স্মল ডেন্স পজিটিভলি চার্জড সেন্টার। নাও রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে অবজারভেশন, সেখান থেকে যে কনক্লুশনে রাদারফোর্ড এলেন সেগুলো হচ্ছে এরকম। যখন উনি দেখলেন বেশিরভাগ আলফা পার্টিকেল স্ট্রেট পাথে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে উনি কনক্লুশন করলেন অ্যাটম কন্টেন্স মোস্টলি এমটি স্পেস, মানে অ্যাটমের মাঝখানে বেশিরভাগ জায়গায় ফাঁকা। সাম পার্টিকেলস ডিফ্লেক্টেড, কিছু কিছু পার্টিকেল বেঁকে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ চার্জ ইজ কনসেন্ট্রেটেড ইনসাইড অ্যান অ্যাটম, যেটা আমি একটু আগে বোঝালাম। ফিউ বাউন্স ব্যাক, মানে এন্টায়ার পজিটিভ চার্জ অ্যান্ড মোস্ট মাস আর কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার। ঠিক আছে, এই হলো রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের ডিটেলস। এখন আমরা রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে থমসন তার অ্যাটমিক মডেলে বলেছিলেন যে অ্যাটমের মাঝখানে যে সমস্ত পজিটিভ চার্জ আছে সেগুলো অ্যাটমের স্ফিয়ারের মধ্যে ছড়িয়ে রয়েছে এরকম ভাবে। এটা যদি সত্যি হতো, তাহলে আলফা পার্টিকেল যেটা আসছে রেডিয়াম থেকে, সেই আলফা পার্টিকেল সম্পূর্ণরূপে ডিফ্লেক্টেড হয়ে যেত বা সম্পূর্ণরূপে অ্যাটমের মধ্যে দিয়ে যেতে পারতো না, সেটা ডিফ্লেক্টেড হতো। কিন্তু যেহেতু আলফা পার্টিকেল অ্যাটমের মধ্যে দিয়ে যেতে পারছে, যদিও কিছু কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হচ্ছে, কিন্তু যেতে পারছে, সেটা ডিফ্লেক্টেড পাথে হোক কিংবা সোজা পাথে হোক। তার মানে নিশ্চয়ই একটা অ্যাটমের সমস্ত জায়গা পজিটিভ চার্জ ছড়িয়ে নেই। অর্থাৎ রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট জে থমসনের অ্যাটমিক মডেলকে ডিসপ্রুভ করলো। রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকেই প্রথম নিউক্লিয়াসের ডিসকভারি হলো। এটাই প্রথম মডেল বা এটাই প্রথম এক্সপেরিমেন্ট যেটা থেকে জানা গেল যে একটি অ্যাটমের মাঝখানে একটি নির্দিষ্ট জায়গায় সমস্ত পজিটিভ চার্জ সেন্টার আছে বা কেন্দ্রীভূত আছে। অর্থাৎ নিউক্লিয়াসের যে কনসেপ্ট, সেটা প্রথম জানা গেল রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে। এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটি মডার্ন যে অ্যাটমিক স্ট্রাকচার এসেছে তার ফাউন্ডেশন তৈরি করেছে। এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে পরবর্তীকালে যে নিলস বোরের অ্যাটমিক মডেল এসেছে তার ফাউন্ডেশনও তৈরি হয়েছে। রাইট, এই সমস্ত হচ্ছে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের ইম্পর্টেন্ট পয়েন্ট।
এখন রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখা প্রয়োজন, যেগুলো বারবার ক্লাস 11 এর কোশ্চেন পেপারে কিংবা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স এর কোশ্চেন পেপারে দেখা যায়, সেগুলো হচ্ছে এরকম। রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে কোন রেডিও অ্যাক্টিভ পার্টিকেলকে ইউজ করা হয়েছিল? আলফা পার্টিকেল। কোন মেটাল ফয়েলকে ব্যবহার করা হয়েছিল? গোল্ড মেটাল ফয়েলকে। ডিটেক্টর হিসেবে ইউজ করা হয়েছিল জিঙ্ক সালফাইডকে। রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটা করা হয়েছিল, সেখানে মেন ডিসকভারি হিসেবে ধরা হয় নিউক্লিয়াস। এন্ড এখান থেকে কনক্লুশনে আসা যায় যে অ্যাটম ইজ মোস্টলি এমটি স্পেস। এই লেকচারে আমি আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে যে সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ডিটেলসে আলোচনা করেছি। আশা করছি এই লেকচার তোমাদের কাছে খুবই ইজি লেগেছে এবং তোমাদের প্রতি খুব হেল্পফুল হচ্ছে। এরপরও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। আমি তোমাদের প্রতিটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এই লেকচারে পিডিএফ নোট চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে তোমরা গুগল ড্রাইভে যাবে এবং সেখানে তোমরা আমার সমস্ত লেকচারে পিডিএফ নোট পাবে। ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো